সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতে জানাবো শিরোনামগুলো। রোহিঙ্গা নিধন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা, 134/9 ভোটে রেজুলেশন পাস। সোমালিয়ার রাজধানীতে গাড়ি বোমা হামলায় নিহত অর্ধশতাধিক, আহত বহু, দায় স্বীকার করেনি কেউ। ইদলিব অভিযানে বাস্তুচ্যুত প্রায় 2.5 লাখ সিরিয়া, বিশাল এ জনগোষ্ঠীর জন্য প্রয়োজন জরুরি সহায়তা, বলছে জাতিসংঘ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ। শুক্রবার সাধারণ পরিষদে 134/9 ভোটে পাশ হয় রেজুলেশনটি। ভোটদানে বিরত ছিল 28 সদস্য। সংস্থাটিতে নিযুক্ত মিয়ানমার প্রতিনিধির অভিযোগ, এটি দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে নতুনভাবে অনাস্থা ও অবিশ্বাসের বীজ বপন করবে। রোহিঙ্গাদের দেশান্তরী হওয়ার এই ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্ববিবেক। মিয়ানমারের সেনাবাহিনী নিধন যজ্ঞের মুখে রাখাইন, কাচিন ও শান রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11.5 লাখের বেশি মানুষ। 2 বছরের বেশি সময় পর সেই বর্বরতার নিন্দা জানালো জাতিসংঘ। শুক্রবার সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে অবিলম্বে সুচি সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 193 সদস্যর মধ্যে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 134টি দেশ, বিপক্ষে ভোট পড়ে 9টি, যার মধ্যে অন্যতম চীন, রাশিয়ার মতো পরাশক্তি, সাথে ছিল মিয়ানমারে কয়েকটি মিত্র দেশ। ভোটদানে বিরত ছিল প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ 28 সদস্য রাষ্ট্র। এই প্রস্তাব মানতে বাধ্য নয় নেপিদো, কিন্তু এটিকে ভাবা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে জাতিপুঞ্জের এ যাবৎকালে সবচেয়ে জোরালো পদক্ষেপ হিসেবে। তবে মিয়ানমারের প্রতিনিধির অভিযোগ, এর ফলে জাতিগত অবিশ্বাস ও বিভক্তি বাড়বে। নিন্দা প্রস্তাবটি দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে নতুনভাবে অনাস্থা ও অবিশ্বাসের বীজ বপন করবে। এটি মানবাধিকার নীতির দ্বিমুখী প্রয়োগের এক উৎকৃষ্ট উদাহরণ। মিয়ানমারকে অনাকাঙ্ক্ষিতভাবে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই পাশ হলো রেজুলেশনটি। এতে রাখাইন সংকট সমাধানে সরকারের কোনো চেষ্টার উল্লেখ নেই। রোহিঙ্গা নিধনের দায়ে 10 থেকে 12 ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হয় মিয়ানমার। সেখানে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচারের অভিযোগ আনে মামলার বাদী গাম্বিয়া। বলা হয়, সেনাবাহিনীর অপরাধ ঢাকতে নোবেলজয়ী এই নেত্রী বিভ্রান্তিকর এবং স্ববিরোধী তথ্য দিয়েছেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় প্রাণ গেছে নারী, শিশু সহ 61 জনের। বেসরকারি সূত্র বলছে নিহতের সংখ্যা কমপক্ষে 90। শনিবার সকালে চালানো হামলায় আহত হন আরও শতাধিক মানুষ। স্থানীয় হাসপাতালগুলোয় চলছে তাদের চিকিৎসা। প্রশাসন বলছে, আয়কর ভবনের সামনে ঘটানো বিস্ফোরণের পর রাজধানী সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। দেশটিতে তৎপর জঙ্গি গোষ্ঠী আল কায়দার ও আল শাবাব। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পুলিশি অভিযানের সাফাই গাইলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুক্রবার এক টুইট বার্তা, যোগী আদিত্যনাথের হুমকি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের গুনতে হবে চড়া মাশুল, যার তীব্র সমালোচনায় মুখর কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। এদিকে মোক্ষম জবাব দিতে উত্তরপ্রদেশের বুলান্দাশার শহরের বিক্ষোভকারীরা 6,27,000 রুপি ক্ষতিপূরণ তুলে দেন জেলা প্রশাসকের হাতে। সহিংসতা না ছড়ালেও ভারত জুড়ে অব্যাহত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ সমাবেশ। এ অবস্থায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সুর তুলেছে মোদী প্রশাসন, যার ধারাবাহিকতায় শুক্রবার টুইট বার্তায় রীতিমতো হুমকি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের দাবি, দাঙ্গা ফ্যাসাদকারীদের এমন শাস্তি দেওয়া হবে যা অতীতে কেউ কল্পনা করেনি। ভিডিও ফুটেজ যাচাই করে দাঙ্গা ফ্যাসাদকারীদের আটক করা হচ্ছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে যোগী সরকার। এটা প্রতারণা নয়, বরং উপযুক্ত শাস্তি। তার
তার এই বক্তব্য ঘিরে নতুনভাবে ছড়িয়েছে জনরোষ। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর অভিযোগ, জনপ্রতিনিধির মুখে এমন হুঁশিয়ারি বেমানান। উত্তরপ্রদেশ সহ গোটা ভারতের নাগরিকত্ব আইন ঘিরে যে তামাশা চলছে তা দ্বিতীয় নোটবন্দি নাটক। এর মাধ্যমে গরিবদের ঘাড়ে বন্দুক রেখে জিজ্ঞেস করা হচ্ছে তারা ভারতীয় কিনা। এই আইন প্রক্রিয়ার নামে যে অর্থ আদায় হবে সেটাও চলে যাবে গুটি কয়েক শিল্পপতির পকেটে। হিন্দু মুসলিম সম্প্রীতি দেখে আতঙ্কিত বিজেপি সরকার। এ কারণেই নাগরিকত্ব আইনের অজুহাতে দেয়াল তোলার এই ঘৃণ্য প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলছেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের জন্য মাশুল গুনতে হবে। এর সাথে যেসব পুলিশ সদস্যরা জড়িত তাদের তদন্ত কবে করা হবে? শুক্রবার মহারাষ্ট্র, বিহার, আসাম, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল সমাবেশ করে ক্ষমতাসীন বিজেপি। সেখানে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। তাদের দাবি, জনগণের কল্যাণেই আনা হয়েছে সংশোধন, যার বিরুদ্ধে জনগণকেই খেপিয়ে তুলছে বিরোধীরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হেলিকপ্টারের 6 আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, আজ আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবুও বাকি 1 আরোহী এবং ধ্বংসপ্রাপ্ত যানটির সন্ধানে চালানো হবে তল্লাশি। এছাড়া নিহতদের মধ্যে রয়েছে 2 জন শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার কাওয়াই উপকূলের উদ্দেশ্যে উড়ে যায় MH-65। 40 মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পাইলটের। ধারণা করা হচ্ছে ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বৃষ্টির কারণে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। এখনও কারো পরিচয়ের শনাক্ত করা হয়নি। হেলিকপ্টারটিতে ছিলেন 7 আরোহী, যাদের মধ্যে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে বাধাগ্রস্ত হচ্ছে অভিযান। বাকি 1 জন এবং যানটির সন্ধানে শনিবার সকালে ফের শুরু হবে তল্লাশি। মরদেহগুলো উইলকক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়না তদন্তের পর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ নাম পরিচয়। রুশ সিরীয় জোটের অভিযানে 2 সপ্তাহে ইদলিব ছেড়েছেন 2,35,000-এর বেশি মানুষ। শুক্রবার তথ্যটি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHAI। গৃহহীনদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানানো হয় প্রতিবেদনে। এর মাঝেই মারাত আল নুমান ও ইদলিবে জোরালো হয়েছে অভিযান। কনকনে শীতেও ঠাঁই হয়েছে তাঁবুর নিচে। এরই মধ্যে বৃষ্টিতে সীমা ছাড়িয়েছে গৃহহীন এসব মানুষের দুর্ভোগ। রুশ ও সিরীয় জোটের অভিযান জোরদারে চরম অনিশ্চয়তায় সিরিয়ার ইদলিব ও আশপাশের এলাকার বাসিন্দারা। হামলার আতঙ্কে প্রতিনিয়ত ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। বেশিরভাগের লক্ষ্য তুর্কি সীমান্ত। অনেকে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী আলেপ্পো প্রদেশে। কারো আবার ঠাঁই হয়েছে স্থানীয় মসজিদগুলোতে। তাঁবুর ভেতরেও বৃষ্টির পানি ঢুকে পড়ছে। এখানে শীতের তীব্রতা অনেক বেশি। পর্যাপ্ত পোশাক নেই বাচ্চাদের। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে তারা। রাতে হঠাৎই মিসাইল আক্রমণ শুরু হয় আমাদের এলাকায়। মেঝেতে মাথা গুজে রাতটা কাটাই। ভোর হতেই সন্তান নিয়ে পালিয়ে আসি। কোনো মতে আমাদের জীবনটা বেঁচে গেছে, তবে আমরা সবই হারিয়েছি। জাতিসংঘের প্রতিবেদন বলছে, চলমান অভিযানে প্রায় জনশূন্য হয়ে পড়েছে ইদলিবের দক্ষিণাঞ্চলীয় মারাত আল নুমান। আতঙ্কে পালানোর প্রস্তুতি নিচ্ছে আশপাশের অঞ্চলের আরও হাজারো মানুষ। প্রতিদিনই এই শিবিরে আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত 8,000-এর বেশি পরিবারের নিবন্ধন হয়েছে এখানে। ভিন্ন ভিন্ন এলাকায় বন্টন করে দেয়া হচ্ছে তাদের। মানবিক বিপর্যয় রোধে জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। স্থায়ী অস্ত্রবিরতি সহ সংকট সমাধানে ভূমিকা নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান দেশটির বিরোধী পক্ষের। সামরিক অভিযান দিন দিনেই জোরালো হচ্ছে। চরম বিপর্যয়ে জনগণ। এই তীব্র শীতেও গৃহহীন ছোট ছোট শিশুরা। সহায়তার পাশাপাশি স্থায়ী অস্ত্রবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপের তথ্য অনুসারে সিরিয়ার সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2.5 শতাধিক মানুষ। 8 বছরের বেশি সময় ধরে চলা সংকটে প্রায় 37 লাখ সিরীয়র আশ্রয় হয়েছে প্রতিবেশী তুরস্কে। নতুন করে শরণার্থীদের বোঝা নিতে রাজি নয় দেশটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রুশ সামরিক বহরে যুক্ত হলো অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবস্থা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শব্দের তুলনায় 27 গুণ দ্রুত অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্রের গতি। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোগুই জানান, কয়েক দফা পরীক্ষার পর হাইপারসনিক মিসাইল ব্যবস্থার
প্রথম ইউনিট যুক্ত হলো বহরে। এ ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি। দাবি, নতুন এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অসম্ভব। 2 মেগাটন পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম অ্যাভানগার্ড। শুক্রবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। পুতিনের দাবি, এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে এগিয়ে গেল রাশিয়া। এদিকে যৌথ মহড়া চালাচ্ছে চীন, রাশিয়া ও ইরানের নৌবাহিনী। শুক্রবার ভারত মহাসাগর এবং ওমান উপসাগরে শুরু হওয়া মহড়া চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। রাশিয়া বলছে, পরস্পরের মধ্যে নৌ সহযোগিতা এবং প্রশিক্ষণ বাড়াতে এই আয়োজন। 4 দিনের বিশেষ মহড়ায় অত্যাধুনিক নানা প্রযুক্তি প্রদর্শন করবে দেশগুলো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এর মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে বিশ্ববাজারে নিজেদের তেল রফতানি বাড়াতে চায় তেহরান। বিভিন্ন দেশের সমুদ্র পথে পণ্য আমদানি রফতানির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ওমান উপসাগর, যা হরমুজ প্রণালীর সাথে যুক্ত। তীব্র শীতে বিপর্যস্ত মার্কিন জনজীবন। ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস সহ বিভিন্ন রাজ্যে হচ্ছে তুষারপাত। আলাস্কায় তাপমাত্রা -40 থেকে 50 ডিগ্রি ফারেনহাইট। বছরের সর্বনিম্ন 2.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে ভারতের দিল্লিতে। এছাড়া 1 দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কাশ্মীরে। এদিকে ফিলিপাইনে ভয়াবহ টাইফুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। পাখির চোখে দীর্ঘ যানবাহনের এই সারি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ার। বরফে আচ্ছন্ন পুরো শহর, থমকে গেছে জনজীবন, ঘটছে দুর্ঘটনা। গেল কয়েকদিনের তুষারঝড়ে এমন নাজেহাল বাসিন্দারা। শুধু সড়ক পথই নয়, তুষারপাতের কারণে দুর্ঘটনা এড়াতে বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। ভয়াবহ অবস্থা আলাস্কায়। তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের 50 ডিগ্রি ফারেনহাইটে। এত তীব্র না হলেও ভারতের কাশ্মীরে দেখা দিয়েছে চরম শৈত্যপ্রবাহ। 1 দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখন লাদাখে। আবহাওয়ার পূর্বাভাস, 31 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত চরম শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টির শঙ্কা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। শীতের মাত্রা যেন বেড়েই চলছে, কাজকর্ম কিছুই করতে পারছি না। दिल्ली जा रहा था, आज इतना फॉग होने का আমি শহরে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশার কারণে ট্রেনের 7-8 ঘন্টা দেরি। জানি না কিভাবে যাব। ठंड में बहुत ज़्यादा दिक्कत हो रही है। এদিকে ফিলিপাইনে টাইফুন ফ্যানফোনের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। এখনও নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। লিবিয়ায় ফের সংঘাতের শঙ্কায় বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। জাতিসংঘের সমর্থিত সরকার মোতায়েন করেছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। দেশটিতে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গেল কয়েকদিন ধরেই রাজধানী ত্রিপোলির বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে বিমান ও ড্রোন হামলা। এর প্রেক্ষিতে দেশটিতে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকারের মিত্র তুরস্ক। চলতি বছরই রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে জাতিসংঘ সমর্থিত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে হয় প্রচণ্ড সংঘাত। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই উত্তাল লিবিয়া। চিলিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 250 শতাধিক ঘরবাড়ি। উপকূলীয় শহর ভালপারাইসোতে গৃহহীন কমপক্ষে 700 মানুষ। ধ্বংস হয়েছে প্রায় 132 হেক্টর বনভূমি, যা দ্রুত ছড়িয়ে পড়ে লোকালয়ে। আগেই নিরাপদে আশ্রয়ে যাওয়ার কারণে নেই হতাহত। আগুন নিয়ন্ত্রণে করে 5টি হেলিকপ্টার ও 2টি পানির ট্রাক ব্যবহার করে ফায়ার সার্ভিস। লাতিন আমেরিকান দেশটির বন কমিশনের দাবি, বর্তমানে নিয়ন্ত্রণের পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার দাবি, ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে আগুন। চীনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের ব্যঙ্গচিত্র তুলে ধরেছেন জাপানিজ এক কার্টুনিস্ট, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা ICJ এর অনুসন্ধানে নির্যাতনের তথ্য উঠে আসায় সেসব ঘোচাতে মরিয়া বেইজিং। 20 লাখের বেশি উইঘুর মুসলিমকে নির্যাতনের খবরে ক্ষুব্ধ বিশ্বের নানা দেশ। কার্টুন চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে একজন উইঘুর মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে চীনা প্রশাসনের হাতে। চরিত্রে বলা হচ্ছে, মিশরে বিয়ে করা এক উইঘুর নারী
দেশে ফেরার পর 3 সন্তানসহ আটক করা হয় তাকে। পরে সন্তানদের আলাদা রেখে নির্যাতন করা হয়, দেয়া হয় বৈদ্যুতিক শক। একদিন পর সন্তানের সাথে মা কথা বলতে চাইলে নিয়ে আসা হয় সন্তানের মৃতদেহ। কার্টুনটিতে ফুটিয়ে তোলা হয়েছে ভয়াবহ নির্যাতনের সব চিত্র, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আমি বিভিন্ন মানুষের মতামত নিয়েই এটি এঁকেছি। উইঘুর মুসলিমদের স্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে তাই ফুটিয়ে তোলা হয়েছে। উইঘুর মুসলিমদের অনেক শিশু এদেশে জন্ম নিয়ে বেড়ে উঠেছে। তাদের চীনের নির্যাতনের চিত্র বোঝাতে দারুণ কাজে দিচ্ছে এই কার্টুন। বাচ্চারা জানছে চীনারা কখনো উইঘুরদের ভালো চায় না, এমনকি সে দেশে থাকুক সেটাও চায় না। সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা ICIJ এর অনুসন্ধানে উইঘুর মুসলিমদের উপর বিভিন্ন নির্যাতনের তথ্য উঠে আসার পর বিশ্ব দরবারে নিজেদের অবস্থানের সাফাই গাইতে শুরু করে শি জিনপিং প্রশাসন। বিশ্ব সম্প্রদায় যেটিকে গণকারাগার বলছে, বেইজিং সেটিকে বলছে প্রশিক্ষণ কেন্দ্র। বলা হচ্ছে কেন্দ্রটিতে পড়ালেখার পাশাপাশি বানানো হচ্ছে দক্ষ শ্রমিক। পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 20 থেকে 30 লাখ উইঘুর মুসলমানকে আটকে রাখা হয়েছে, কিন্তু এর সত্যতা কেউ প্রমাণ করতে পারেনি। যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা মাত্র 8 জনের সাক্ষাৎকার নিয়ে করা হয়েছে, যা মোটেও যথেষ্ট নয়। এছাড়া যে ভিডিও ভাইরাল হয়েছে তা ইন্দোনেশিয়ার পুলিশি নির্যাতনের ভিডিও। চীনের পশ্চিমে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে বিভিন্ন সময় আটক 20 লাখের বেশি উইঘুর মুসলিমদের উপর এমন নির্যাতনের খবরে ক্ষোভে ফুঁসছে ইন্দোনেশিয়ার মুসলিমরা। চীনা সংখ্যালঘুদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিতের দাবিতে দেশটিতে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেন হাজারের বেশি মানুষ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইজ। 75তম আসরে নৌকাগুলো পাড়ি দিল 630 নটিক্যাল মাইল। দর্শক, শেষ করবো যমুনা আইডেস, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোহিঙ্গা নিধন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা। 134/9 ভোটে রেজলিউশন পাস। সোমালিয়ার রাজধানীতে গাড়ি বোমা হামলায় নিহত 1/2 আহত বহু, দায় স্বীকার করেনি কেউ। ইদলিব অভিযানে বাস্তুচ্যুত প্রায় 2.5 লাখ সিরিয়। বিশাল এ জনগোষ্ঠীর জন্য প্রয়োজন জরুরি সহায়তা, বলছে জাতিসংঘ। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।